আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে দিচ্ছি। থাকুন। এগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমত, এই যে সন্দেহভাজন ইন্ডিয়ানদেরকে দ্বিগুণ তিনগুণ দামে হলেও জমি বিক্রি করা যাবে না। এইটা এইটা যদি বিক্রি করেন তাহলে এইখানে একটা ইসরায়েলের মতো একটা জোন তারা তৈরি করবে। টাকা দিয়ে হলেও বিক্রি করা যাবে না। তারা ঘোষণা দিছে এই অঞ্চলে জমি কিনবে, সো মাথায় রাখতে হবে। আর বিশেষ যে অঞ্চল ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল সেই অঞ্চল ফিরায় নিতে হবে, এটা বাতিল করতে হবে, বাতিল করতে হবে। এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে ট্রানজিট স্থগিত করতে হবে। ট্রানজিট নিয়ে কোনো তালবাহানা করা যাবে না। বাংলাদেশের উপর দিয়ে ইন্ডিয়ান গাড়ি চলবে না, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। কবে থেকে আমরা দেব? যেদিন আমরা এই নেপালে ভুটানে যাওয়ার, চায়না যাওয়ার জন্য রাস্তা পাবো, সেই দিন থেকে ইন্ডিয়া রাস্তা পাবে। এই স্বার্থে এই করিডোর, এই ট্রানজিটটা বন্ধ রাখতে হবে দেশের নিরাপত্তার স্বার্থে, ভৌগোলিক স্বার্থে। আজকে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হলো আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা একটা ঐক্যের ডাক দিয়েছে। আমি ভাবছিলাম সাবেক সেনা সদস্য 50-60 জন 100 জন সেখানে একত্রিত হবে এবং একটা মানববন্ধন করবে। গিয়ে দেখি বিশাল বড় মিছিল, এবং শুধু সেনা সদস্যরা না, সেনা সদস্যই আসছে 500-700, সাধারণ মানুষও আছে প্রায় 1,500-2,000 মানুষ একত্রিত হয়ে গেছে। খুবই শর্ট নোটিশে এতগুলো মানুষ একত্রিত হয়ে গেছে এবং তারা ঐক্য ডাক দিয়েছে। এই ঐক্য বাংলাদেশকে অন্যরকম একটা জায়গায় দেবে। এই যে সেনাবাহিনীর সদস্যদের, সাবেক সেনা কর্মকর্তাদের অভিভাবকত্বের জায়গা থেকে যে একটা ঐক্যের ডাক দিল, এর ফলাফলটা কি? এটা কোন কোন জায়গায় কাজ করতে পারবে? প্রথমত, রাজনৈতিক দলগুলো যদি কেউ ভারতের দালালি করে, আমাদের এই সেনাবাহিনীর ভাইরা শপথ করেছে তাদেরকে তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে। পাশাপাশি সেনাবাহিনী যদি ভারতের ইন্ধনে দেশবিরোধী কোনো কাজ করে, সেনাপ্রধান বা অন্যান্য অফিসাররা যদি এরকম কেউ থাকে, যদি করে, কেউ যদি এরকমভাবে ভারতের কাছে বিক্রি হয়, তখন আমাদের এই সাবেক সেনা সদস্যদের, কর্মকর্তাদের যে ইনফ্লুয়েন্স রয়েছে, প্রভাব রয়েছে, সেইটা দিয়ে তারা রোধ করতে পারবে। এবং এটা সেনাবাহিনী আর একা না, সাবেক সেনা সদস্যদের সাথে বাংলাদেশের নাগরিকরা, তারা আমরা একসঙ্গে একত্রিত হয়েছিলাম। প্রাথমিক প্রোগ্রামে এতটুকু সারা, এত বড় র্যালি, প্রায় আধা কিলোমিটার জুড়ে একটা বড় র্যালি হয়েছে আজকে। তো প্রিয় ভাইয়েরা, বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করবেন না কয়েকটা কারণে। প্রথমত, এদেশের মাটি অনেক উর্বর, জমি অনেক উর্বর। সবাই জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে সবজির গাছ লাগান। আমি এখন বারান্দায় অন্ধকার, গিয়ে দেখাতাম, আমি আমার বারান্দার মধ্যে লাউ গাছ লাগিয়েছে আমার বউ তামান্না ফিরদৌস শিখা, শশা গাছ লাগিয়েছে, তারপরে পুঁই শাক গাছ লাগিয়েছে, টমেটো লাগিয়েছে, এগুলো লাগিয়েছে, সুন্দরভাবে হয়েছে। এবং একটু পানি একটু মাটি আছে, তাতেই আপনার হলো ওখানে সবজি হচ্ছে বারান্দায়। তাহলে প্রাকৃতিক পরিবেশে আরও কত উর্বর আমার জমিগুলো। কেউ জমি ফেলে রাখবেন না, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আপনারা সবজি ফলাবেন। এবং যে সকল ধনী লোকের বিভিন্ন জায়গা জমি আছে, জমিগুলো ফেলে রাখেন, কৃষকদের কাছে খুব স্বল্প মূল্যে লিজ দেন, তাদেরকে বর্গা দেন, তারা ফসল ফলাক, দেশটা সবুজ ফসলে মানে ভরপুর হয়ে উঠুক। আমাদের পেঁয়াজ প্রয়োজন ছিল 25 লক্ষ মেট্রিক টন, আমাদের কৃষকরা উৎপাদন করেছে 36 লাখ মেট্রিক টন। এই সংখ্যাগুলো আমাদেরকে বুঝতে হবে। এরপরেও পেঁয়াজ কেন আমদানি করতে হচ্ছে? প্রথমত, দুষ্ট ব্যবসায়ীদের কারসাজির কারণে পেঁয়াজের সংকট দেখা দেয়। এই ব্যালেন্স করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এনে একটা মানে অতিরিক্ত চাহিদার চেয়ে বেশি একটু রেখে দেয়, যাতে করে বাজার নিয়ন্ত্রণে থাকে। এইটাও সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে যে একটা লোক পেঁয়াজ সংরক্ষণ করেছে 50 টাকা কেজি কিনে, ও কিভাবে 150 টাকা কেজি বিক্রি করার সাহস করে? ওরে তো জেল দেওয়া উচিত। একটা লোক আলু কিনছে 25 টাকা দিয়ে, কোলেস্ট্রল ফি 6 টাকা 60 টাকা করে, তাহলে 25 সাথে কত হয়? ধরেন 31 টাকা। ও বেচতে সর্বোচ্চ বেচবে 40 টাকা বেচবে। ও কিভাবে এটা 60 টাকা বেচে, 70 টাকা বেচে? রাষ্ট্রের আইন কোথায়, নিয়ম কোথায়, এটা জিজ্ঞাসা করতে হবে এবং টুটি চিপে ধরতে হবে যে ব্যবসায়ী ধরনের কথা করবে। আর হলো ভোক্তা অধিকারের কথা বলছি। ভোক্তা অধিকারকে নিয়ে সবাই বলেন বাহাবা, এইরকম অফিসার প্রয়োজন আছে। ভোক্তা অধিকার এগিয়ে যাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা একটা সংগঠন
কোনো দিন সফল না, তাদের কোনো সফলতা নাই। বছরের পরে বছর শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা। দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ করতে তারা কখনোই পারে নাই। আমরা সেই ভোক্তা অধিকারকে এত ব্যর্থতার পরে বলি এই রকম অফিসার প্রয়োজন আছে, যেই অফিসাররা কোনোদিন সফলই হয়নি। আমরা বলি ভোক্তা অধিকার এগিয়ে যাক, ভোক্তা অধিকারকে বাহাবা দেই। আমার কথা হলো, দুই একটা লাইভ করে ভিডিও করে রাস্তার দোকানদারকে হ্যারাসমেন্ট কইরা ডিম একটা 3 টাকা লাভের জন্য তাকে জেল জরিমানা করতেছে। আমার প্রশ্ন হলো, ডিম বেশি জরুরি নাকি পানি বেশি জরুরি? আপনাদের জরুরি না পানি বেশি জরুরি? উত্তর দিতে হবে। একটা পানি 8 টাকা পাইকারি মূল্য, এই পানিটার উপর এমআরপি দেওয়া 20 টাকা। যেই পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না, সেই পানি কিভাবে 12 টাকা প্রফিটে বিক্রি হয়? এই পানি যে 12 টাকা এমআরপি দিল, কোন কোম্পানির নামে কবে ভোক্তা অধিকার জরিমানা করেছে? আজকে এই প্রশ্ন আমি আপনাদেরকে রাখছি। বলেন, একটা 1 লিটার পানি উৎপাদন করতে 10 টাকা প্রয়োজন হয়, 12 টাকা প্রয়োজন হয়, সেই পানি 30 টাকা প্রাইস দিয়েছে, এমআরপি দিয়েছে। এই যে পানির অতিরিক্ত দাম দিল, ভোক্তা অধিকার ওই সকল বড় বড় কোম্পানির বিরুদ্ধে কবে জরিমানা করেছিল? আমি জিজ্ঞাসা করছি। আন্তর্জাতিক বাজারে একটা তেল 110 টাকা কেজি লিটার, সেই তেল যখন এমআরপি বসায় দেয় 170 টাকা 180 টাকা, কবে আমাদের ভোক্তা অধিকার সেই কোম্পানিকে গিয়ে জরিমানা করেছিল? জিজ্ঞাসা করছি। ভোক্তা অধিকার বিভিন্ন ছোট ছোট দোকানদারকে যে লাইট ক্যামেরা অ্যাকশন দিয়ে হয়রানি করে জরিমানা করে, বলে আপনার 50,000 টাকা জরিমানা, কথা বললে এইটা জরিমানা বাড়বে। আমার প্রশ্ন হলো, কথা বলার শাস্তি কিভাবে 50,000 টাকা জরিমানা থেকে 60,000 টাকা? কেন ভোক্তা অধিকার জিম্মি করে? আপনি কথা বললে আপনার জরিমানা বাড়ায় দেওয়া হবে। 50,000 টাকার জরিমানা, বলে যে কথা বললে জরিমানা বাড়ায় দেওয়া হবে, কথা বলার জন্য জরিমানা বাড়বে। এইটা কোন আইনে? আমি জিজ্ঞাসা করছি। ভোক্তা অধিকারের কোনো সফলতা নাই, কখনোই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমার দ্রব্যমূল্য কখনোই তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, কোনোদিন সফল হয়নি। অথচ ভোক্তা অধিকারের পেজে অফিসারদেরকে সারাক্ষণ সবাই বলতেছে বাবা আগায়ে যান। আপনার মতো অফিসার থাকলে, 10টা থাকলে বাংলাদেশ আজকে ভালোভাবে চলতো। যারা কোনোদিন সফল হয় না তাদেরকে সবাই বাহাবা দিচ্ছে। এ কেমন বিচার? আমি তো বুঝতেছি না। বাংলাদেশের নাগরিকদের মাথা কি পাগল হয়ে গেল নাকি? যারা কোনোদিন সফল হয় না তাদেরকে বলতেছে আপনারা এগিয়ে যান। এইটা কি ধরনের কথা? আমার জিজ্ঞাসা, বরাবর হিসাব। 25 টাকা কেজি আলু কিনেছে, 6 টাকা কোলেস্টেরল খরচ, 25 6 31 টাকা, 9 টাকা 10 টাকা কেজি প্রফিট বিক্রি করবে প্রতি কেজিতে। সেই আলু যারা 70 টাকা বিক্রি করছে, এই যোগ বিয়োগ কাকে কোথায় দেখাবো? ভিডিও করতেছে, ব্লগিং করতেছে ভোক্তা অধিকার। ব্লগিংয়ের পরে ব্লগিং সবাই বাহাবা দিচ্ছে, কোনো সফলতা নাই, কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সবাই শুধু বাহাবা দিচ্ছে। কি অদ্ভুত, কি অদ্ভুত, কি অদ্ভুত! আমরা কি পাগল হয়ে গেলাম নাকি? আমরা কি গাধা হয়ে গেলাম নাকি? হ্যাঁ, এটা কি ধরনের কথা? কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। পেঁয়াজ কিনে আমদানি করতেছে 50 টাকা কেজি, 60 টাকা কেজি, সেই পেঁয়াজ বিক্রি করতেছে 100 টাকা কেজি। কোন জায়গায় নিয়ন্ত্রণ করতে পারতেছে না? এটা তো সহজ হিসাব, বরাবর হিসাব। কোন বেটার সাহস আসলো 50 টাকার জিনিস 60 টাকা 100 টাকা বিক্রি করতেছে? ডিম একটা কিনতেছে 6 টাকা করে, সেই ডিম নিয়ে সে 12 টাকা করে পাইকারি বিক্রি করতেছে, জায়গায় 5 টাকা করে প্রফিট করতেছে ইম্পোর্টার। সেইটা ধরতে পারতেছে না। এত বড় সাহস! সরকারের চেয়ে শক্তিশালী হয়ে গেছে ওই ব্যবসায়ী। হ্যাঁ, দুই ছোট ছোট দোকানদারকে ধরে ধরে লাইভ করে সবাই বাহাবা নিচ্ছে। হ্যাঁ, লাইভ ক্যামেরা অ্যাকশন। ভোক্তা অধিকার ডলার ইনকাম করতেছে, ডলারের মেসাকার হয়ে গেছে, ডলারের পরে ডলার, পাগল হয়ে গেছে পুরো জনগণ। সারাক্ষণ বলতেছে ভোক্তা অধিকার আগায়ে যান। আপনার মতো অফিসার থাকলে আমার বাংলাদেশ আজকে এরকম হইতো না। আমার কথা হলো, ভোক্তা অধিকার কবে সফল হলো ভাই? কবে সফল হলো? হ্যাঁ, জাতি কি পাগল হয়ে গেল না?